শালিনী তার স্বামী রমেশ এবং এক ছোট ছেলে পিয়াসের সঙ্গে মালতীপুর গ্রামে বাস করে। রমেশ জমিতে কৃষিকাজ করে কোনো মতে নিজেদের সংসার চালায়, আর সে যা টাকা রোজগার করে তাতে তারা কোনো মতে খেয়ে পড়ে দিন কাটায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর হঠাৎই একদিন রমেশের দূর সম্পর্কের ভাই কমল তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কি ব্যাপার কমল, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো, তা আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে এলি যে? কোনো সমস্যায় পড়েছিস নাকি? আরে না না দাদা, সমস্যায় পড়বো কেন? আসলে অনেকদিন ধরে একটা চাকরির চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের গ্রাম থেকে শহরের দূরত্বটা অনেকটা বেশিই তো, তাই মা বললো তোমাদের বাড়িতে এসে থাকতে, কারণ এখান থেকে শহরটা খুব কাছাকাছি, আর আমি শহরে গিয়ে চাকরির চেষ্টা করতে পারবো এখান থেকে। কমলের মুখে এমন কথা শুনে রমেশ এবং শালিনী ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ তারা আত্মীয় স্বজন পছন্দ করে, আর তারা গরিব হলেও আত্মীয় স্বজনদের খাবার খাওয়াতে খুবই ভালোবাসে। বিশেষ করে তাদের আপ্যায়ন করা হলো রমেশ এবং শালিনীর কাছে ভাগ্যের ব্যাপার, কিন্তু তারা তখনও পর্যন্ত জানে না যে কমল যেমন তেমন আত্মীয় নয়, সে হলো একজন বেশি খাওয়া আত্মীয়। সে যে খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, আর তার উপর কমল ছিল ভীষণই অলস প্রকৃতির। খুব ভালো করেছো, তুমি আমাদের বাড়িতে এসেছো, আমরা খুব খুশি হয়েছি। আজকে আমি সবার জন্য গরম গরম কাতলা মাছের কালিয়া আর সরু চালের ভাত রান্না করেছি, আমাদের সাথে খেতে বসে পড়ো। কমল শালিনীর এমন কথা শুনে খুবই খুশি হয়, ফলে সে তাড়াতাড়ি করে শালিনী এবং তার পরিবারের সঙ্গে খেতে বসে পড়ে। শালিনী যখন কমলের পাতে একটা কাতলা মাছ দেয়, তখন কমলের মোটেই বিষয়টা পছন্দ হয় না, কারণ তার একটা মাছের পিস খেয়ে পেট ভরবে না, আর সে যেহেতু প্রথম তাদের বাড়িতে এসেছে তাই কমল কিছু বলতেও পারে না। চুপচাপ সে কাতলা মাছের পিসটা খেয়ে নেয়। কি হলো কমল, কাতলা মাছ খেয়ে পছন্দ হয়নি? মুখটা ছোট করে আছো কেন? রান্নার স্বাদ বুঝি খারাপ হয়েছে? না না বৌদি, রান্নার স্বাদ খারাপ হবে কেন? তোমার রান্না একেবারে অনবদ্য, কিন্তু রান্নার পরিমাণটা কম হয়ে গেছে। এত সুন্দর কাতলা মাছের কালিয়া রান্না করেছো, আর একটা মাছ খেলে কি পেট ভরে? আমাকে আরো 2 পিস মাছ দাও না। শালিনী কমলের এমন কথা শুনে খুবই অবাক হয়, কারণ মাছের বাটিতে আর মাত্র 2 পিস মাছ পড়ে আছে, আর সে ভেবেছিল সেই 2 পিস মাছ রাত্রিবেলার জন্য তুলে রাখবে, কারণ রাত্রিবেলা তারা সেই 2 মাছ 4 জনে ভাগাভাগি করে খাবে। কিন্তু এখন যেহেতু পেটুক কমল শালিনীর কাছে মাছ খেতে চায়, তাই শালিনী আর কিছু করতে পারে না। হ্যাঁ নিশ্চয়ই, তোমাকে আমি 2 কাতলা মাছের পিস দিচ্ছি, আর খাবার খাওয়ার বেলায় একদম লজ্জা পাবে না, তোমার যত ইচ্ছে তুমি খেতে পারো, এটা তো তোমার বাড়ির মতোই। এই শুনে কমলের মুখে হাসি ফোটে, আর সে পুরো ভাত দিয়ে কাতলা মাছের পিস 2 আবার খেয়ে নেয়। কমলের এমন বেশি খাওয়া দেখে রমেশ এবং শালিনী ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু তারা তাদের বাড়ির অতিথিকে কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর কমল প্রত্যেকদিন বেশি বেশি করে খাবার খায়। রমেশ যত বেশি টাকা খরচ করে বাজার করুক না কেন, কমলকে খাওয়াতে গিয়ে তার সব টাকা শেষ হয়ে যায়। এমনই একদিন, বৌদি, অনেকদিন কষিয়ে বেশ পাঁঠার মাংস খাই না, আর তুমি তো এমনিও বেশ কিছুদিন ধরে নিরামিষই রান্না করছো। আর নিরামিষ রান্না করো না, মুখে ভালো লাগছে না, আর আমি এমনিও সবসময় ডাল ভাত আলু ভাজা খেতে পছন্দ করি না। আজকে বরং গরম গরম মটন কষা আর সাথে ফ্রাইড রাইস রান্না করো। কিন্তু ভাই, মাটনের দাম তো অনেক, আমরা প্রায় 2 বছর হলো টাকার অভাবে মাটন খাইনি, কিন্তু তুমি ভালো চাকরি পেয়ে যাও, তারপর মাটন কিনে নিয়ে এসে দিও, তোমাকে মাটন রান্না করে খাওয়াবো। আজকে মাটন খাওয়ার জন্য আবদার করো না, আজকে আমি তোমাদের সবার জন্য ডিমের অমলেট আর ভাত রান্না করেছি, সেটা খেয়ে নাও। কি, আমি তোমাদের অতিথি, আর অতিথি একটু মটন কষা আর ফ্রাইড রাইস খেতে চাইছে, আর তুমি তার মুখের উপর না করে দিলে? এতে ঈশ্বর তোমাদের পাপ দেবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি আজকে ফ্রাইড রাইস আর মটন কষা খাবো। কমল এরকম করে বললে শালিনীর ভীষণই খারাপ লাগে, তাই শালিনী সেই কথা রমেশকে জানায়, আর রমেশ তখনই বাজারে গিয়ে তার ভাইয়ের জন্য মাটন কিনে নিয়ে আসে। শালিনী সকলের জন্য মাটন কষা রান্না করে, কিন্তু সে মাটন কষা সকলের কপালে জোটে না, কারণ কমল একাই সব মাটন কষা খেয়ে নেয়। এমন সময়, একটু আশা করেছিলাম বউয়ের হাতের মটন কষা খাবো, আর ভাই তুই একা একা পুরো মটন কষা খেয়ে নিলি। আমার জন্য, আমার ছেলের জন্য, আমার বউয়ের জন্য একটু মটন রাখলি না? না না দাদা, তুই তো জমিতে চাষ করিস, সুতরাং মটন খেলে তো শরীর খারাপ হতে পারে, তাই তোকে বৌদিকে আর তোর ছেলেকে মটন কষা খেতে দেবো না। আর একটা কথা আছে জানিস তো, কুকুরের পেটে ঘি ভাত সহ্যও হয় না, সেই জন্য আমি একাই মটন কষা খেয়ে নিয়েছি। আর বৌদি, তুমি যে বলছিলে ডিমের অমলেট ভাত রান্না করেছো, সেটাও আমাকে দিয়ে দাও। তুমি আবার এখন ডিমের অমলেট খাবে? এইমাত্র 1 কড়াই মাটন খেয়ে তোমার পেট ভরলো না? না না, 1 কিলো মটন খেয়ে পেট ভরে নাকি? এবার ডিমের অমলেট খেয়ে পেট ভরাবো। এই বলে কমল বেঁচে থাকা ভাত এবং ডিমের অমলেট খেয়ে নেয়। এর ফলে রমেশ এবং তার পরিবারের কপালে কোনো খাবারই জোটে না।
এভাবেই বেশি খাওয়া অতিথিকে প্রত্যেকদিন খাওয়াতে খাওয়াতে রমেশের পকেট একেবারে ফাঁকা হয়ে যায়, কিন্তু তবুও কমল কোনো কিছুই বুঝতে চায় না, আর সে যেন তাদের বাড়িতে একেবারে জাঁকিয়ে বসে। এমনিতেই রমেশের বাড়িতে ছোট ছোট দুটো ঘর ছিল, আর একটা ঘর কমল পুরোপুরিভাবে দখল করে রাখে। আর চাকরি খোঁজে তো দূরের কথা, সে সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে শুয়ে আরাম করে আর বেশি বেশি করে দিন রাত খাবার খায়। এমনই একদিন, ভাই তুমি যে বললে তুমি শহরে চাকরি খুঁজতে যাবে, কিন্তু আজকে তো প্রায় 2 সপ্তাহ হয়ে গেল তুমি আমাদের বাড়িতে আছো, কিন্তু এখনো পর্যন্ত চাকরি খুঁজতে গেলে না কেন? আরে চাকরি খুঁজে কি ছেলের হাতের মোয়া নাকি বৌদি? একবার যখন এই গ্রামে এসেছি তখন ঠিক শহরে চাকরি খুঁজতে চলে যাব, আর আমার একটা কোম্পানির সাথে কথা হয়ে গেছে, কিছুদিন পর ইন্টারভিউর জন্য ডাকবে। তুমি এসব কথা ছাড়ো। যখন এখানে আসছিলাম তখন দেখছিলাম সামনের দোকানে বেশ গরম গরম আলুর চপ আর বেগুনি ভাজা হয়। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই কিছুক্ষণ আগে তুমি চিকেন কষার 20টা পরোটা খেলে, এখন আবার আলুর চপ আর বেগুনির কথা বলছো? আসলে 20টা পরোটা আর আলুর দম খেয়ে আমি জোয়ান জল খেয়ে নিয়েছিলাম, তাই হজম হয়ে গেছে। দাদাকে বলো ক্ষেত থেকে ফিরে আসার সময় আমার জন্য ওই দোকানের গরম গরম আলুর চপ আর বেগুনি নিয়ে আসতে, আমি মুড়ি দিয়ে মেখে খাবো। এমন কথা শুনে শালিনী ভীষণ পরিমাণে অবাক হয়। ফলে সে তার স্বামীকে ফোন করে বলে কমলের জন্য আলুর চপ এবং বেগুনি নিয়ে আসতে। আর সেই দিন রমেশ যা টাকা রোজগার করে সেই টাকা দিয়েই তার ভাইয়ের জন্য বেশি বেশি করে আলুর চপ এবং বেগুনি নিয়ে আসে, কারণ একটা আলুর চপ এবং বেগুনিতে তার ভাইয়ের পেট ভরবে না। আর কমল অবুঝের মতো ওরকম 20টা আলুর চপ এবং 20টা বেগুনি খেয়ে নেয়। সেদিনই রাত্রিবেলা, দেখো রমেশ, আমি সত্যি কথা বলছি, আমি আর তোমার ভাইকে রান্না করে খাওয়াতে পারছি না। একই আমরা গরিব, তার উপর তোমার ভাইকে এরকম বেশি বেশি করে রান্না খাওয়াতে খাওয়াতে আমরা পুরো দেউলিয়া হয়ে যাব এবার। আমি তো বুঝতে পারিনি যে কমল এত খেতে পারে। আর তার চেয়ে বড় কথা হলো চাকরি বাকরি তো খুঁজছে না, সারাক্ষণ তো একটা ঘর দখল করে বসে বসে আরাম করছে, আর তৈরি জিনিস পাচ্ছে খাচ্ছে। ওর কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কিছু বোঝার দরকার নেই, তুমি তোমার ভাইকে বলো এখান থেকে চলে যেতে, তাহলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ প্রত্যেকদিন তোমার ভাই এত বেশি বেশি খাবার খাচ্ছে যে আমাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে। না না, আমি ওকে ওরকম করে চলে যেতে তো বলতে পারি না, কারণ ওর মা ছোটবেলায় আমাকে নিজের হাতে মানুষ করেছিল, তাই আমার একটা কৃতজ্ঞতা বোধ তো কাজ করছে। আর কয়েকদিন দেখো না কি হয়, আমার মনে হয় ও ঠিকই চাকরি পেয়ে যাবে। রমেশ এমন কথা বললে শালিনীর আর কিছু করার থাকে না, তাই পরের দিন থেকে শালিনী আবার রমেশকে বেশি বেশি করে খাবার রান্না করে খাওয়াতে শুরু করে। আর কমল সারা দিন খাবার খায় আর মোষের মতো পড়ে পড়ে ঘুমায়। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে। আরেকদিন হঠাৎ করে, বাবা, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আর মা খুব চিন্তিত, কারণ আমাদের অতিথি প্রত্যেকদিন অনেক বেশি বেশি খাবার খেয়ে নিচ্ছে আর তোমাদের টাকা খরচ হয়ে যাচ্ছে। এমনকি তাকে খাওয়াতে গিয়ে আমাদের স্কুলের মাহিনা পর্যন্ত বাকি পড়ে গেছে, কারণ আমাদের কাছে তো আর টাকা নেই। এই তোকে এত বেশি পাকা পাকা কথা বলতে হবে না, আমি আর বাবা ঠিক তোর স্কুলের মাহিনা মিটিয়ে দেব। আর অতিথিদের সম্বন্ধে এরকম কথা বলতে নেই, যা তুই গিয়ে পড়াশোনা কর। এই বলে শালিনী তার ছেলেকে চুপ করিয়ে দেয়। আর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে। আর একদিন হঠাৎ করেই রমেশ ভীষণই চিন্তিত অবস্থায় জমি থেকে বাড়িতে ফিরে আসে, কারণ তার আজকে ভালো করে চাষবাস হয় না। রমেশের যে বন্ধু তাকে চাষবাস করতে সাহায্য করত, সেই বন্ধু হঠাৎ করে চাষবাস করা ছেড়ে দেয়। তাই রমেশ একেবারে একা পড়ে যায়। আর একা সে বেশি বড় জমিতে চাষ করতে পারে না, ফলে তার টাকার রোজগার অনেক পরিমাণে কমে যায়। শালিনী, এখন আমি কি করবো বলো তো? বিঘা বিঘা জমি একা চাষ করতে পারছি না, ফলে অনেক ধান পচে যাচ্ছে। তারপরে এতগুলো লোকের পেট একা চালানো আমি আর পেরে উঠছি না। আমার খুব চিন্তা হচ্ছে শালিনী। আর আমার ভাই আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে, এমনকি সকালবেলা বাজারটুকু করে দেয় না। এবার আমি কি করবো বলো তো? তুমি চিন্তা করো না, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়ে আসবে, দেখো। রমেশ এবং শালিনী চিন্তা করছে এমন সময় কমল সেখানে আসে আর রাত্রিবেলার খাবার খেতে চায়, কিন্তু সেই সময় রমেশ এবং শালিনী তাকে কিছু খেতে দিতে চায় না। ফলে কমল ভীষণ পরিমাণে রেগে যায়। এমন সময় পিয়াস বলে, আচ্ছা বাবা, আমাদের অতিথি কাকা তো সারাদিন বাড়িতে বসে থাকে, আর কাকা বলছিল যে নাকি চাকরি খুঁজছে, তাহলে তোমার সাথে খেতে কাজ করতে পারে তো গো। তুমি যেমন তোমার বন্ধুকে মাহিনা দিয়ে কাজ করাতে, তেমন কমল কাকাকেও মাহিনা দিয়ে কাজ করাবে। তাহলে কমল কাকাকে বাইরে আর কাজ খুঁজতে যেতে হবে না, আর সারাদিন কাকা বাড়িতে বসেও থাকবে না। বাচ্চা পিয়াস এই কথা বললেও শালিনী এবং রমেশের কথাটা ভীষণ পরিমাণে পছন্দ হয়, কিন্তু কমল খুবই চিন্তায় পড়ে, কারণ তাকে আর অলস হয়ে অতিথি সেবা পেতে হবে না। ফলে সে কিভাবে কাজ থেকে বাঁচে যায় সেই রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু রমেশ এবং শালিনী তার একেবারে পেছনে পড়ে যায়।
হ্যাঁ কমল, আমার ছেলে একদম ঠিক কথাই বলেছে। তুই কালকে থেকে আমার সাথে খেতে কাজ করতে যাবি, আর মাসি যদি জানতে পারে যে তুই আমার সাথে খেতে কাজ করছিস তাহলে উনিও খুব খুশি হবেন, আর তোকে সারাদিন বাড়িতে বসে বসে মন খারাপও করতে হবে না। না মানে দাদা, আমি কিভাবে কাজ করব? আমি তো চাষবাস করার জন্য পড়াশোনা শিখিনি, তাই না? অফিসে কাজ করবো বলেই তো এখানে এসেছি, তাই চাষবাস আমি করতে পারবো না। তোকে এই বাজে কথা কে বলেছে যে অশিক্ষিত মানুষেরা চাষবাস করে? আমি কি অশিক্ষিত নাকি? আর আমি যখন চাষবাস করতে পারি তাহলে তুই আমার ভাই হয়ে তুইও করতে পারবি। তাই কালকে থেকে তুই আমার বাড়িতে বসে 3 বেলা বসে বসে আর খেতে পারবি না, তোকে চাষবাস করতে হবে, তারপর খেতে হবে। তুই রাজি থাকলে বল। এমন কথা শুনে কমলের আর কিছু করার থাকে না, তাই সে চোখ ফিরিয়ে সেখান থেকে পালিয়ে যাবে সেটাও করতে পারে না। পরের দিন সকালবেলা কমল রমেশের সঙ্গে মাঠে যায় আর মাঠে গিয়ে লাঙল চাষ করতে শুরু করে। প্রথম প্রথম কমল কিছুতেই চাষবাস করতে পারে না, কারণ সে ভীষণ পরিমাণে অলস ছিল আর বারে বারে তার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। কিন্তু রমেশ যেমন কমলকে দিয়ে কাজ করায় তেমন তাকে বেশি বেশি ভাতও খেতে দেয়। ফলে ধীরে ধীরে কমল এরকম ভাবে কৃষিকাজ করতে করতে অভ্যস্ত হয়ে ওঠে আর সে টাকা রোজগার করতে শুরু করে। সত্যি দাদা, তোর কথা শুনে আমি মাঠে চাষ করতে এসেছিলাম বলে এখন দেখ আমি কত সুন্দর চাষ করতে পারছি, আর এখন যেন আগের থেকে আমার বেশি বেশি খিদে পাচ্ছে। কিন্তু তবুও আমি আগে তোর টাকাই সবসময় বেশি বেশি করে খেয়েছি, আর তুই আমাকে কখনো খারাপ কথা বলিসনি, কারণ আমি তোর অতিথি বলে। কিন্তু এখন আমি টাকা রোজগার করছি, আর আজকে আমি নিজের টাকা দিয়ে তোদের সবার জন্য বাজেট করব। তুই যে ব্যাপারটা বুঝতে পেরেছিস তাতে আমি খুব খুশি হয়েছি। আর হ্যাঁ, তুই যে বেশি বেশি খাবার খাস তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা ছিল তুই অলস বলে, আর তুই তখন অলস নস, মাঠে কাজ করছিস আর বেশি খাবার খাবি, কোনো অসুবিধা নেই। খাবার না খেলে শক্তি পাবি কোথা থেকে? রমেশের কথা শুনে তার অতিথি কমল ভীষণ পরিমাণে খুশি হয়, আর তারপর থেকে দুজনে মিলে মন দিয়ে চাষবাস করে আর ধীরে ধীরে অনেক টাকা রোজগার করতে শুরু করে। এভাবে তারা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করে। স্বপ্না তার পরিবারের সঙ্গে একটি মফস্বল এলাকায় বাস করে। সে তার স্বামী রিকি এবং শাশুড়ি মা মোনা দেবীর সঙ্গে সংসার করে। তারা যথেষ্ট পরিমাণে ধনী ছিল না, কিন্তু রিকি যে পরিমাণ টাকা রোজগার করে তাই দিয়ে তাদের হেসে খেলে দিন চলে যায়। তবে এরকম পরিবারে প্রত্যেকদিন মাছ মাংস খাওয়া সম্ভব নয়, তাই রিকি এবং তার মা ডাল ভাত এবং ডিম খেতেই বেশি পছন্দ করে। তবে স্বপ্ন ছিল একেবারে অন্য ধরনের। সে ভাত এবং মাছের ঝোল ছাড়া অন্য কোনো খাবার খেতে চায় না। একদিন রিকি বাজার থেকে আসার পর, স্বপ্না, আমি তাড়াতাড়ি কাজে বেরোবো, তাই তুমি দুপুরের রান্নাটা করে ফেলো, আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আজকে আমি কলমি শাক আর ডিম নিয়ে এসেছি, তাই তুমি শাক ভাজা আর ডিমের ঝোল রান্না করে দাও, বুঝেছো? ডিমের ঝোল রান্না করব মানে? এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি তোমাকে বললাম আমার পাবদা মাছ খেতে ইচ্ছে করছে, আর আজকে আমি কত শখ করেছিলাম পাবদা মাছের বড়ি দিয়ে ঝোল আর ভাত খাবো। তুমি আমার জন্য পাবদা মাছ নিয়ে আসোনি তাহলে? কি তুমি পাবদা মাছ খাবে? তোমাকে তো গতকাল সকালে বড় বড় কাতলা মাছ নিয়ে এসে দিলাম, আর আজকে তুমি আবার পাবদা মাছ খাবে বলছো? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছে। তোমার যদি ধনী পরিবারে বিয়ে হতো তাহলে তুমি প্রত্যেকদিন এরকম দামি দামি মাছের ঝোল আর ভাত খেতে, কিন্তু আমার পক্ষে তোমাকে এত দামি মাছ খাওয়াটা সম্ভব নয়। আমি তোমার কাছে পাবদা মাছ খেতে চাইলাম বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কেন? বিয়ের পর যে বলেছিলে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, সেই কথা এখন মনে নেই বুঝি? আর পাবদা মাছের কতই বা দাম যে তুমি পাবদা মাছ কিনে নিয়ে আসতে পারছো না? বিয়ের পর তোমার ভাত খাবারের দায়িত্ব নেবো বলেছিলাম ঠিকই, কিন্তু তাই বলে দামি দামি মাছের ঝোলের দায়িত্ব নেবো সেটা তো বলিনি। আর এখন পাবদা মাছের 500 টাকা কেজি, সুতরাং আমার পক্ষে পাবদা মাছ কেনা সম্ভব নয়। এই বলে রিকি স্নান করার জন্য শৌচালয়ে চলে যায়, আর পাবদা মাছ খাওয়া হবে না ভেবে স্বপ্না ভীষণ পরিমাণে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর সে রান্নাঘরে যায় এবং তার স্বামী ও শাশুড়ি মায়ের জন্য ডিমের ঝোল, শাক ভাজা এবং ভাত রান্না করে। দুপুরবেলা যখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামী খেতে বসে তখন স্বপ্না মুখ কালো করে খাবার পরিবেশন করে। মোনা দেবী এবং তার ছেলে বুঝতে পারে আজকে মাছ রান্না করা হয়নি বলে স্বপ্নার মন ভালো নেই, কিন্তু তবুও তাদের কিছু করার থাকে না। নিরুপায় হয়ে তারা দুজনে খাওয়া শুরু করে। ইস বৌমা, এ তুমি কি রান্না করেছো? আমি তো খেতেই পারছি না। এই ডিমের ঝোল আর শাক একেবারে নুন পোড়া। ছি, এই খাবার খাওয়া যায় নাকি? খাবারে এত নুন দিয়েছো কেন তুমি? এই বলে মোনা দেবী থুথু করে মুখ থেকে খাবার বাইরে ফেলে দেয়। অন্যদিকে খাবারে বেশি পরিমাণে নুন দেওয়ার ফলে রিকিও খাবার খেতে পারে না, তাই তার স্বপ্নের উপর ভীষণ রাগ হয়। আসলে রান্না করার সময় স্বপ্না ইচ্ছা করে রান্নাতে বেশি পরিমাণে নুন দেয়। আমি যখন মাছের ঝোল আর ভাত খেতে পারবো না তখন আপনাদেরকেও ডিমের ঝোল ভাত খেতে দেব না। এমন নুন দেব যাতে আপনারা ডিমের ঝোল খাওয়ার নামই ভুলে যাবেন। এভাবে স্বপ্নায় ইচ্ছা করে খাবারে বেশি নুন দেওয়ার ফলে সেই খাবার কিছুতেই কেউ মুখে তুলতে পারে না। তখন তার স্বামী ভালো করেই বুঝতে পারে যে স্বপ্না আজকে মাছের ঝোল ভাত খেতে পারেনি বলে রান্নার উপর নিজের রাগ প্রকাশ করেছে। এর ফলে রিকি খাবারের পাত ছেড়ে উঠে চলে যায়। শাশুড়ি মেয়ে এবং স্বামী খেতে পারেনি দেখে স্বপ্না মনে মনে খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন
মোনা, কালকে আমার ছেলের বউয়ের স্বাদ আছে, ওর 7 মাস হতে চললো, তাই তুই আর তোর ছেলের বউ কালকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি, কেমন? আমি পাড়ার সব মহিলাদের নিমন্ত্রণ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুরবেলা আমি আর আমার ছেলের বউ ঠিক সময় মতো তোদের বাড়িতে চলে যাব। হ্যাঁ রে, আর মনে করে আসিস কিন্তু। আমি সবার জন্য ভালো ভালো মাছের আয়োজন করেছি, কারণ এই অনুষ্ঠানে তো মাংস খাওয়াতে নেই, তাই আমি ঠিক করেছি সবাইকে ভালো ভালো মাছ রান্না করে খাওয়াবো। এই বলে বিমলা দেবী সেখান থেকে চলে যায়। আর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে মাছ খেতে পারবে শুনে স্বপ্না প্রচন্ড পরিমাণে আনন্দিত হয়ে ওঠে, এমনকি লোভে পড়ে তার মুখে জলও চলে আসে। বিমলা কাকিমারা আমাদের মতো গরিব নয়, ওদের কাছে অনেক টাকা আছে, তাই নিজের বৌমার স্বাদের অনুষ্ঠানে বিমলা কাকিমা নিশ্চয়ই দামি দামি মাছের ঝোল খাওয়াবে। আমি কালকে মনের আনন্দে মাছ খাবো। পরের দিন দুপুরবেলা হতে না হতেই স্বপ্না তার শাশুড়ি মাকে বিমলা দেবীর বাড়িতে যাওয়ার জন্য পাগল করে দেয়। তাই কিছুক্ষণের মধ্যেই তারা বিমলা দেবীর ছেলের বউয়ের স্বাদের অনুষ্ঠানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মাছের গন্ধে স্বপ্না একেবারে পাগল হয়ে ওঠে। খাবার খাওয়ার সময়, ওরে বাবা, এখানে ভেটকি মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, রুই মাছের পাতুরি, চিংড়ি মাছের ঝোল, তার সাথে তেলাপিয়া মাছের ঝোলও আছে। আমি 1 বছর বিয়ে হয়ে এসেছি, কিন্তু 1 বছরে এতগুলো মাছ আমি কোনোদিনও খাইনি। আজকে আমি সব খাবো। এই বলে স্বপ্না একেবারে হাবাইতের মতো মাছের ঝোল এবং ভাতের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে সব ধরনের মাছ খেতে শুরু করে দেয়। বৌমাকে এরকম ভাবে মাছের ঝোল এবং ভাত খেতে দেখে মোনা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কিন্তু স্বপ্না কোনো দিকেই পাত্তা দেয় না। কিরে মোনা, তোর বৌমা এমন ভাবে মাছের ঝোল আর ভাত খাচ্ছে যেন মনে হচ্ছে আজকে তোর বৌমারই স্বাদের অনুষ্ঠান। আমি জানতাম আমার বৌমা একা মাছ খেতে ভালোবাসে, কিন্তু তোর বৌমা যে এরকম পেটু সেটা তো আমি জানতামই না। এই বলে বিমলা দেবী এবং পাড়ার অন্যান্য মহিলারা যখন বিমলা দেবীর ছেলের বউকে স্বাদের জন্য পাত সাজিয়ে খাওয়াতে শুরু করে, আর তখনই স্বপ্না বিমলা দেবীর বৌমার পাতের উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে মাছ তুলে সে খাওয়া শুরু করে দেয়। আর এই দেখে পাড়ার মহিলারা ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে। কি করছো কি তুমি? তোমাকে দেখে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এরকম পোয়াতি মেয়ে মানুষের পাত থেকে কেউ মাছ তুলে খায়? আজকে তুমি বাড়ি চলো, তোমাকে মজা দেখাচ্ছি। মা, আমাকে বেশি বকাবকি করবেন না। আপনারা সবসময় বলেন যে আপনারা গরিব আর তাই আমাকে মাছ খাওয়াতে পারবেন না, আর আপনি তো জানেন আমার মাছের প্রতি এত লোভ, তাই আজকে আমি মন ভরে মাছ খাবো। এই বলে স্বপ্না অনুষ্ঠান বাড়ির সমস্ত মাছ একাই খেয়ে ফেলে এবং তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে মোনা দেবী তার বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কিন্তু তবুও স্বপ্নার মাছের প্রতি পাগলামি যায় না। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবুও সে প্রত্যেক দিন রিকির কাছে বিভিন্ন রকম মাছের ঝোল খাওয়ার আবদার করে। আর রিকিকে ধার দেনা করে হলেও বাজার থেকে বউয়ের জন্য মাছ কিনে আনতে হয়, না হলে স্বপ্না বাড়িতে ভাঙচুর করা শুরু করে দেয়। এমনই একদিন, কি হলো, বেলা 11টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? বাজারে যাবে না? আর এত বেলায় তুমি যদি বাজারে যাও তাহলে সব মাছ তো পচে যাবে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজারে যাও, কারণ আমি মাছের ঝোল রান্না করব। স্বপ্নার বারবার বলার পরও রিকি কিছুতেই বিছানা ছেড়ে উঠতে চায় না। আজকে আমি বাজারে যেতে পারবো না, কেননা কালকে আমি তোমার জন্য বাজার থেকে ভেটকি মাছের পেটি আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। কেননা এখন এমনিতেই ভেটকি মাছের অনেক দাম। কালকে আমি 1000 টাকা দিয়ে তোমার জন্য ভেটকি মাছ কিনে এনেছি, সেই জন্য আমার হাটে কষ্ট শুরু হয়ে গেছে। তারপর তুমি আজকে আবারও বলছো তোমাকে মাছ কিনে দিতে হবে। এই বলে রিকি কাঁদতে শুরু করে, কারণ সে বউয়ের জন্য মাছ কিনতে কিনতে একেবারে দেউলিয়া হয়ে যায়, আর তার ভীষণ পরিমাণে শরীর খারাপও করে। একে মাছের এত বাজার দর, তার উপর স্বপ্না মাছ পাগল, সবকিছু মিলিয়ে রিকি কিছুতেই চাপ সহ্য করতে পারে না। আর এই দেখে স্বপ্না ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। এখন রিকি বাজারে যাচ্ছে না, তার উপর আমার কাছে টাকাও নেই যে আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো। আর আমার মনে হচ্ছে রিকি ইচ্ছা করে শরীর খারাপের নাটক করে শুয়ে আছে যাতে আমাকে মাছ কিনে দিতে না হয়। এখন আমি কিভাবে মাছ খাবো তাহলে? সেদিন দুপুরবেলা মাছের ঝোল এবং ভাত খেতে না পেয়ে স্বপ্না ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। আর তখনই তার ছোটবেলার বান্ধবী প্রিয়া তাকে ফোন করে। স্বপ্নার কথা শুনে প্রিয়া বুঝতে পারে যে স্বপ্নার মন খারাপ, তাই সে স্বপ্নাকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। আর বলিস না রে প্রিয়া, আমার দুঃখের কথা কাকে বলবো। যখন বাপের বাড়িতে ছিলাম তখন কি সুন্দর মাছের ঝোল আর ভাত খেতাম, কিন্তু এখন শ্বশুর বাড়িতে আসার পর আমার মাছের ঝোল খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। আমার স্বামী আর শাশুড়ি মামাকে কিছুতেই মাছ খেতে দেয় না, ওরা নাকি গরিব তাই মাছ কিনতে পারবে না। এটা কোনো কথা হলো বলতো? এই ব্যাপার, এই জন্য তোর মন খারাপ? আরে তুই চিন্তা করিস না, তোর জন্য কিন্তু একটা ভালো অফার আছে। অফার? কি অফার বল?
শোন, তোদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা গভীর নদী আছে না, সেখানে আমার এক আত্মীয় মাছ চাষ করা শুরু করেছে আর তার মাছ ধরার জন্য জেলের খুব দরকার। তুই যদি প্রত্যেকদিন গিয়ে মাছ ধরে আমার আত্মীয়কে দিতে পারিস তাহলে কিন্তু উনি তোকে টাকাও দেবেন আর ফ্রিতে খুশি হয়ে মাছও দেবেন। সুতরাং তোকে কিন্তু আর মাছ খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। কি সত্যি আমি প্রত্যেকদিন ফ্রিতে মাছ খেতে পারবো? তাহলে তো কোনো কথাই নেই, প্রত্যেকদিন মাছও খাবো আর টাকাও পাবো। এই ভেবে স্বপ্না নদীতে জেলের কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু সে তখনই এই ব্যাপারে তার শ্বশুরবাড়ির লোকজনকে কিছু জানতে দেয় না। পরের দিন সকাল হতে না হতেই স্বপ্না প্রিয়ার আত্মীয় চন্দন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায় আর তার সাথে কথা বলে নদীতে জাল ফেলে মাছ ধরতে বসে পড়ে। আপনাদের এই নদীটা দেখে মনে হচ্ছে এখানে অনেক দামি দামি মাছের চাষ হয় আর সারা নদী জুড়ে একেবারে মাছের গন্ধ ম করছে। আমার কি ভালো লাগছে। হ্যাঁ, আমাদের নদীতে অনেক দামি দামি মাছ চাষ হয় আর এই মাছগুলো আমরা বাজারে বিক্রি করব। যেমন ধরুন পাবদা মাছ, দেশি তেলাপিয়া মাছ, রুই মাছ, তারপর কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ সব আছে। কিন্তু সাবধান, এর মধ্যে এমন ধরনের মাছ আছে যেগুলোকে বশ করা খুবই কঠিন। কিন্তু আমি সব মাছকে বশ করতে পারি। এই বলতে না বলতে স্বপ্নার জালে বেশ অনেকগুলো মাছ উঠে আসে আর বর্ষাকাল পড়তে না পড়তেই ছিপের মধ্যে এরকম দামি দামি ইলিশ মাছ উঠে আসতে দেখে স্বপ্না ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। স্বপ্নার কাছ থেকে চন্দনবাবু ইলিশ মাছগুলো নিয়ে নেয় আর ইলিশ মাছ ধরে দেওয়ার জন্য সে স্বপ্নাকে কিছু টাকা দেয় এবং তার সঙ্গে ইলিশ মাছও দেয়। এর ফলে স্বপ্না খুবই খুশি হয়ে ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে আর সে নিজের জন্য ভালো করে ইলিশ মাছের ঝোল এবং ভাত রান্না করে। কি ব্যাপার বৌমা, তুমি এত দামি ইলিশ মাছ কোথা থেকে পেলে? নিশ্চয়ই আমার ছেলের পকেট মেরে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছো। সত্যি তুমি পারো বটে, একদম ওজন বুঝে ভোজন করতে জানো না তুমি। শুনুন, এখন আমার আপনার ছেলের পকেট কেটে মাছ খাওয়ার কোনো দরকার পড়বে না, কারণ আমি নিজে এই ইলিশ মাছ নিয়ে এসেছি আর এখন আমি প্রত্যেকদিন দামি দামি মাছ নিয়ে আসবো আর মাছের ঝোল খাবো। এই বলে চেটে পুটে ইলিশ মাছের ঝোল দিয়ে স্বপ্না ভাত খেয়ে ফেলি। পরের দিন সকালবেলা সে আবার মাছ ধরতে চলে যায়। সেদিন স্বপ্না নদী থেকে দামি দামি ভেটকি মাছ নিয়ে আসে আর সেই মাছের ঝোল করে ভাত খায়। এভাবে সে তাদের গরিবের ঘরে প্রত্যেকদিন দামি দামি মাছ নিয়ে আসে আর সেই মাছ দিয়ে ঝোল করে। এর ফলে স্বপ্নার মাছের প্রতি লোভ যেন আরো বেড়ে যায় আর এই বিষয়টা তার স্বামী কিংবা শাশুড়ি মা মোটেই পছন্দ করে না। তোমার কি ব্যাপার বলো তো স্বপ্না? প্রত্যেকদিন সকালবেলা তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ আর বাড়ি ফেরার সময় দামি দামি মাছ নিয়ে ফিরছো। আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। তুমি কোথা থেকে এত দামি দামি মাছ পাচ্ছ? আমি যখন দুপুরবেলা দামি মাছ দিয়ে ভাত খাবো তখন তুমি আর তোমার মা একদম আমাকে টুকবে না। আর তোমাদের দুজনকে তো আমি মাছ ভাত খেতে বলছি না, তোমরা গরিবের মতো ডিমের ঝোল ভাত খাও না, কিন্তু আমাকে মাছ ভাত খেতে দাও। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন চন্দনবাবু তার পারিবারিক সমস্যার কারণে নদীর ধারে আসতে পারে না। এর ফলে মাছ ধরার দায়িত্ব পুরোপুরি স্বপ্নার উপর ছেড়ে দেয় আর সেই দিনই স্বপ্নার মাছের প্রতি লোভ আরো তীব্র হয়ে ওঠে। আজকে আমি নদীতে জাল ফেলে অনেকক্ষণ বসে থাকবো আর দামি মাছ ওঠার অপেক্ষা করব আর আজকে আমি সব মাছগুলো বাড়িতে নিয়ে চলে যাব। চন্দনদাকে মিথ্যা কথা বলে দেব যে জালে আজকে একটাও মাছ ওঠেনি। এই বলে স্বপ্না নদীতে অনেকক্ষণ ধরে জাল ফেলে বসে থাকে আর কিছুক্ষণ পরেই তার জাল ভারী হতে শুরু করে। ফলে স্বপ্না জাল ধরে অনেকক্ষণ ধরে টানাটানি করে। সে ভাবে যে জলের মধ্যে অনেক দামি দামি মাছ আটকে পড়েছে, তাই সে প্রাণপণে সেই জালে টান দেয়। এমন সময় নদী থেকে একটা হাঙর মাছ জালের মধ্যে উঠে আসে, কিন্তু স্বপ্না বুঝতে না পেরে সেই হাঙর মাছকে নদীর ধারে নিয়ে আসে আর এত বড় হাঙর মাছ দেখে স্বপ্না ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তখনই সেই হিংস্র হাঙর মাছ জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে আর স্বপ্নার হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। ওরে বাবা গো বাবা, কে আছো? আমাকে বাঁচাও, এই মাছ আমাকে খেয়ে ফেললো, এই হাঙর আমাকে মেরে ফেললো। নদীর ধারে স্বপ্নার চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে আসে আর তারা রক্তাক্ত স্বপ্নাকে নিয়ে হসপিটালে চলে যায়। ততক্ষণে হাঙর মাছ নদীর মধ্যে পালিয়ে যায়। এই খবর যখন স্বপ্নার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন তারা হসপিটালে তাড়াতাড়ি চলে যায়। সেখানে স্বপ্নাকে হাতে ব্যান্ডেজ করে বসে থাকতে দেখা যায়। স্বপ্না তখন না পেরে নিজের শ্বশুর বাড়ির লোকজনকে সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। দেখেছো, শ্বশুর বাড়ির লোকেদেরকে না জানিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরতে গেলে কি হয়? তোমার তো কোনো ধারণা নেই। ওই নদীতে হাঙর মাছ ছাড়াও আরো অনেক বিষাক্ত বিষাক্ত মাছ আছে, এমনকি কুমির পর্যন্ত আছে। ভাগ্যিস তুমি কুমিরের পেটে চলে যাওনি, তাহলে কি হতো বলো তো? এভাবেই এই যাত্রায় স্বপ্নার একেবারে শিক্ষা হয়ে যায়। আর সে যেহেতু চন্দনদার সঙ্গে এরকম প্রতারণা করেছে, তাই তাকে আর নদীতে মাছ ধরতে যেতে হয় না। স্বপ্নার কখনো প্রত্যেকদিন মাছের ঝোল আর ভাত খাওয়া নিয়ে পাগলামি করে না। সে তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে সুষম স্বাভাবিক খাদ্য খেয়ে জীবন কাটায়।